আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমি ভালো আছি। তো চলো ক্লাস শুরু করি। আজকে ক্লাসের টপিক হচ্ছে মাইক্রো প্রসেসর অ্যান্ড আর্কিটেকচার, ইউনিট 9 এবং 10। তাইলে আমাদের সাবজেক্ট পুরাটা লিখতে গেলে বডি সাজাতে হবে, কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড মাইক্রো প্রসেসর। 09 এবং 10 অধ্যায়ে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব আজকের এই রাতে। তো সম্বন্ধের নাম হচ্ছে অ্যাডভান্স মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য। এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন খুবই কম হয়, এই জন্য আমি তোমাদের মূলত দুইটা অধ্যায় রাখছি আজকে। তো অধ্যায়ের নাম হচ্ছে অ্যাডভান্স মাইক্রো প্রসেসরের বৈশিষ্ট্য। তাহলে অ্যাডভান্স মানে কি, একটু আপডেট হবে, তাই না? মাইক্রো প্রসেসরের বৈশিষ্ট্য, তাই না? মাইক্রো প্রসেসর কি জানো? মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। কি বলা হয়? মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, যে বিভিন্ন অপারেশন সম্পন্ন করতে পারে তাকে আমরা কি বলা হয়? প্রসেসর বলি। মনে আছে আই হোপ, তাই না? আমি যদি তোমাদের কয়েকটা প্রসেসরের এক্সাম্পল দিতে পারি, তোমরা বলবে 80 85 80 86, তাই না? 80 186 80 282, এগুলা কি? মাইক্রো প্রসেসর। তো আমাদের এখানে বলছে যে অ্যাডভান্স মাইক্রো প্রসেসরের বৈশিষ্ট্য, মানে কিছু প্রসেসর থাকবে, তাদের অ্যাডভান্স বৈশিষ্ট্যগুলা এই অধ্যায়ে আমরা জানবো। তো এই অধ্যায়ে মূলত আমরা যে বাস্তব জীবনে কম্পিউটার ল্যাপটপ ইউজ করি না, তো এইখানে যে প্রসেসরগুলো ইউজকৃত হয় বা ইউজ হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করছে। আর তোমরা জানো প্রসেসরের বেশ কয়েকটা কোম্পানি আছে, যেমন মোটরোলা আছে, ইন্টেল আছে, এএমডি আছে, তারপর হচ্ছে আমাদের আরেকটা কি যেন আছে, গুগলের টেনসর আছে, জেনক্স আছে মনে হয় যে স্যামসাং এর। তো এর মধ্যে আমাদের বইগুলাতে বেশিরভাগ সময় ইন্টেলের যে প্রসেসর গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করে, ঠিক আছে? তো আমরা অ্যাডভান্স মাইক্রো প্রসেসরের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তো আগে আমরা দেখি কি কি প্রশ্ন আছে। তো দশম অধ্যায় প্রথমে শুরু করি আমরা, ইউনিট 10। ইউনিট 10 থেকে শুরু করি আমরা, পিছন থেকে ভিতর পাশে যাই। ইউনিট টিমের নাম কি? অ্যাডভান্স মাইক্রো প্রসেসরের বৈশিষ্ট্য। তো এখানে আমরা যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে মাল্টিটাস্কিং বলতে কি বোঝায়? মাল্টিটাস্কিং আমি তোমাদের পড়াইছিলাম অপারেটিং সিস্টেমের তৃতীয় অধ্যায়ে। মাল্টি প্রোগ্রামিং কি, মাল্টিটাস্কিং কি, পড়াইছিলাম আমি তোমাদেরকে। মাল্টিটাস্কিং যদি আমি তোমাদের ভাষায় বুঝাই, তোমরা যখন এই যে ফোনটা চালাচ্ছ, একসাথে বেশ কয়েকটা অ্যাপ রান থাকে। ধরো মেসেঞ্জার ওপেন করছো, ফেসবুক ওপেন করছো, ইউটিউব ওপেন করছো, ক্রোম ওপেন করছো, একটা অ্যাপের মধ্যে আছে, বাট ওগুলো ব্যাকগ্রাউন্ডে টাস্ক আকারে আছে। তাহলে একই সময়ে কি তুমি অনেকগুলো প্রোগ্রাম রান করে রাখলা, এটাকেই বলাই আমরা মাল্টিটাস্কিং। যে প্রসেসর গুলো এই কাজগুলো করতে হয় তাকে মাল্টিটাস্কিং প্রসেসর বলা হয়, তাই না? তার বইয়ের ভাষায় যদি বলি, একই সময়ে একটি কম্পিউটার একাধিক প্রোগ্রাম চালানোকে মাল্টিটাস্কিং বলা হয়। যদি কম্পিউটারের কথা ধরো, তুমি একটাতে ভিএস কোড ওপেন করছো, একটাতে ক্রোম ওপেন করছো, একটাতে ফেসবুক ওপেন করছো, অনেকগুলো প্রোগ্রাম তুমি ওপেন করছো, বাট একটাতে কাজ করতেছো, হ্যাঁ? এই যে একসাথে বিভিন্ন টাস্ক নিয়ে তুমি কাজ করতেছো, টাস্ক নিয়ে কাজ করতেছো, এই জিনিসটাতে যেটাতে সাপোর্ট করে ওইটাকে বলা হয় মাল্টি টাস্কিং। এটা তোমরা কম্পিউটার অপারেটিং সিস্টেমে ভালো করে পড়ছো আর কি, তাই না? ওকে, এরপরে দেখো আমাদের আর্কিটেকচার মানে হচ্ছে বিভিন্ন আর্কিটেকচারে প্রসেসর গুলা তৈরি করা হয়। হার্ভার্ড আর্কিটেকচার আছে, তারপরে হচ্ছে এআরএম আর্কিটেকচার আছে, সিআইএসকে আর্কিটেকচার আছে, আরআইএসকে আর্কিটেকচার আছে। আরআইএসকে হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন কম্পিউটার সিস্টেম, আর এটা হচ্ছে কি? সিআইএসকে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। হ্যাঁ, তো এই যে সিআইএসকে, আরআইএসকে, এআরএম, তারপর হচ্ছে হার্ভার্ড, এরপরে তোমার হচ্ছে আমাদের দিকে সুপার স্কেলার আর্কিটেকচার। তো এই আর্কিটেকচার মানে কি? কাঠামো, গঠন, তাই না? তো এই আর্কিটেকচার আকারে বিভিন্ন প্রসেসর বানানো হয়। আমরা এখানে একটা প্রশ্ন আছে সুপার স্কেলার আর্কিটেকচার, এই জিনিসটা আসলে একটু দেখি চলো। সুপার স্কেলার আর্কিটেকচার বলতে এখানে বুঝাইছে পেন্টিয়াম প্রসেসরের 3টি এক্সিকিউশন ইউনিট থাকে এবং এগুলো স্বাধীন বলে একে সুপার স্কেলার। পেন্টিয়াম জিনিসটা কোত্থেকে আসলো, তাই না? তো আমাদের প্রসেসর ইন্টেলের প্রসেসরের প্রথম দিকের গুলা না বলি, মানে একটু আপডেটে আসে বলি। প্রথম যে প্রসেসর তারা হচ্ছে পেন্টিএম ফ্যামিলির প্রসেসর। পেন্টিএম ওভারড্রাইভ আছে, পেন্টিএম প্রো আছে, পেন্টিএম 1, পেন্টিএম 2, পেন্টিএম 3, পেন্টিএম 4 পর্যন্ত আছে। পেন্টিএম হচ্ছে প্রসেসরের ফ্যামিলির নাম।
এর মধ্যে আর অনেকগুলো প্রসেসর আছে, যেমন 8086 একটা ফ্যামিলির নাম, এর মধ্যে 80 186, 80 286, 80 386, 80 486, অনেকগুলো প্রসেসর আছে, তাই না? তাহলে একটা ফ্যামিলির আওতায় অনেকগুলো মেম্বার থাকে এবং তাদের বিভিন্ন বিভিন্ন নাম থাকে, যেমন পেন্টিয়াম, পেন্টিয়াম প্রো, পেন্টিয়াম ওভারড্রাইভ, পেন্টিয়াম 1, পেন্টিয়াম 2, পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4। তো এই পেন্টিয়াম ইয়ার প্রসেসর গুলা ইন্টেলের প্রসেসর। কার? ইন্টেলের প্রসেসর, যাদের 3টি এক্সিকিউশন ইউনিট ছিল। কি ছিল? দেখো, পেন্টিয়াম প্রসেসরের 3টি এক্সিকিউশন ইউনিট থাকে এবং এগুলা স্বাধীন থাকে। পেন্টিয়াম যে প্রসেসর গুলা আছে, এগুলো 3টি এক্সিকিউশন ইউনিট আছে। এই এক্সিকিউশন ইউনিট গুলা স্বাধীন। এক্সিকিউশন সাইকেল কাকে বলে, মেশিন সাইকেল কাকে বলে, এগুলো আমি তোমাদের প্রথম বা দ্বিতীয় অধ্যায়ে পড়াইছি এই সেম বইয়ে। ঠিক আছে? এক্সিকিউশন কি? যখন আমাদের ইনস্ট্রাকশন গুলা পড়া হয় ওটাকে এক্সিকিউশন বলা হয়, তাই না? তাহলে এটার এক্সিকিউশন ইউনিট কয়টা? 3টা, মানে ইনস্ট্রাকশন পড়ার 3টা ইউনিট ছিল এই পেন্টিয়াম কোর প্রসেসরে। ঠিক আছে? আর এই এই এক্সিকিউশন ইউনিট গুলো ছিল স্বাধীন, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সুপার স্কেলার আর্কিটেকচার। বুঝতে পারছো? তো এরপরে আসো, বিআইএসটি এর কাজ কি? বিআইএসটি হচ্ছে বিল্ট ইন সেলফ টেস্ট। আমরা যখন কার্নেল পড়াশোনা করলাম, কার্নেল নিয়ে পড়াশোনা করলাম, তখন আমরা জানছিলাম মনিটর প্রোগ্রাম বা বুট প্রোগ্রাম নামের একটা জিনিস আছে, তাই না? কি নাম? এখন দেখতেছি বিআইএসটি। এটার ফুল মিনিং হচ্ছে বিল্ট ইন সেলফ টেস্ট। বিল্ট ইন সেলফ টেস্ট এই জিনিসটা আসলে কি? এই যে পেন্টিয়াম কোর প্রসেসরে না পাওয়ার আপ হওয়ার জন্য বিল্ট ইন সেলফ টেস্ট মানে কি? নিজেকে টেস্ট করে। আর আমাদের মনিটর প্রোগ্রামও সেম কাজ হয়েছিল, বায়োস হওয়ার আগেই সমস্ত ডিভাইসকে চেক করে নেয়, পেরিফেরাল ডিভাইসগুলোকে, তাই না? তাহলে এটাও ওরকমই একটা জিনিস। এর ফুল মিনিংটা মনে রাখবা, বিল্ট ইন সেলফ টেস্ট। বিল্ট ইন সেলফ টেস্ট। ওকে, এরপরে 16 বিট প্রসেসর বলতে কি বোঝায়? আমি যে প্রশ্নগুলো পড়তেছি এগুলো দেখে না, মাল্টিটাস্কিং, সুপার স্কেলার, রিয়েল মোড, বিএসটিআই এর কাজ কি, বিএসটিআই এর পুনরূপ। তারপরে এখানে একটা প্রশ্ন আছে, 16 বিট প্রসেসর বলতে কি বুঝো? 16 বিট, আমরা বিট পড়ছিলাম, মনে আছে? বিট নিয়ে পড়াশোনা করছি তো আমরা, তাই না? যেমন আমাদের এখানে 8টা বিট, 8টা বিট সমান সমান একটা বাইট, তাই না? একটা বাইট। তাহলে 16টা বিট সমান সমান 2 বাইট। তাহলে 32টা বিট সমান সমান 4 বাইট, তাই না? আর 64 বিট হইলে 64 বিট হইলে হবে 8 বাইট। এরকম 1024 বাইটে কত হয়? 1024 বাইটে হচ্ছে আহ কই গেল, আমি ভুলে গেছি। 1024 বাইটে 1 বাইট হয়, না সরি, 8 বিটে 1 বাইট হয়। এরকম 1024টা বাইট মিলে 1 কেবি হয়, 1024 কেবি মিলে 1 এমবি হয়, আর 1024 এমবি মিলে 1 জিবি হয়। তারপরে তো জানো টেরাবাইট, হেক্টাবাইট। ওকে, আমাদের প্রশ্নে বলছে 16 বিট প্রসেসর বলতে কি বোঝাও? 16 বিট, তার মানে 8টা বিট মিলে কয় কয় বাইট হয়? 1 বাইট। আর 16 বিট মিলে 2 বাইট। তাহলে দুই বাইট প্রসেসর বলতে কি বুঝো, এই প্রশ্নটা আমাদের করা হয়েছে। 16 বিট মানে কি? 2 বাইট। তাহলে এই আমরা 16 বিট বলতে বুঝছি যে আমাদের এই প্রসেসরটা 16 বিট ডাটা অপারেশন সম্পন্ন করতে পারবে বা 2 বাইট ডাটা অপারেশন করতে পারবে। এটাই হচ্ছে মূলত আমাদের 16 বিট প্রসেসর। যদি বলতে 32 বিট প্রসেসর বলতে কি বুঝো, তাহলে কি? যে 4 বাইট ডাটা অপারেশন করতে পারে বা যে টোটাল আমাদের এখানে 32 বিট ডাটা অপারেশন করতে পারে, তাকে আমরা 32 বিট বা 4 বাইট প্রসেসর বলতে পারি। বুঝতে পারছো? তাহলে 16 বিট বলছে যে 16 বিট ডাটা অপারেশন সম্পন্ন করতে পারে বা অপারেশন চালাতে পারে, ওকে আমরা বলবো 16 বিট প্রসেসর। দ্যাটস ইট, আর কিছু না। এখন তো তোমরা সবাই অনেকে 32 বিট তোমরা দেখোই নি মেবি, হয়তো কে কয়জন ইউজ করছে, বাট তোমরা মেবি 32 বিট দেখো নি। বাট আমার একটা ল্যাপটপ ছিল অনেক আগে, 17-র দিকে, তখন ওটার ডুয়েল কোরের ছিল, 32 বিট ছিল ওইটা, মনে আছে আমার। হ্যাঁ, তো তোমরা এখন যারা প্রসেসর ইউজ করো সবারই প্রসেসর 64 বিটের। হ্যাঁ, 64 বিটের দেখবা। তো এরপরে কি আছে? পেন্টিয়াম ফ্যামিলির কয়েকটি প্রসেসরের নাম লেখো। আমি তো বলেই দিলাম প্রথমে, পেন্টিয়াম, পেন্টিয়াম প্রো, পেন্টিয়াম ওভারড্রাইভ, পেন্টিয়াম 1, পেন্টিয়াম 2, পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4। এগুলো হচ্ছে পেন্টিয়াম ফ্যামিলির কিছু প্রসেসরের নাম।
এরপরে সুন্দর একটা প্রশ্ন, যদিও সংক্ষিপ্ত দেওয়া উচিত, এটা ইন্টেল কোর ডুও প্রসেসর বৈশিষ্ট্য লেখো। ইন্টেল ডুয়েল কোর ইন্টেল ডুয়েল কোর প্রসেসরের বৈশিষ্ট্য লেখো। একটা ইন্টেল ডুয়েল কোরটা বুঝাইলে এরপরে পেন্টিয়াম কোরের বৈশিষ্ট্য আছে, কোরাই 5 এর বৈশিষ্ট্য আছে, কোরাই 7 এর বৈশিষ্ট্য আছে, কোরাই 3 এর বৈশিষ্ট্য আছে, সবকিছু বুঝতে পারবে। আমি শুধু একটা বুঝাই, হ্যাঁ, ইন্টেল ডুও কোর, ইন্টেল ডুয়েল কোর। এই ডুয়েল কোর মানে কি? দুইটা কোর। এখন জানতে হবে কোর জিনিসটা আসলে কি, কোর দিয়া কি করে। তো এইটা তোমরা মনে রাখবা যে প্রত্যেকটা কোর এক একটা আলাদা প্রসেসর। যত বেশি কোর হবে ওই প্রসেসরের ক্ষমতা তত বেশি হবে। দেখবা তোমাদের প্রসেসরে লেখা থাকে 8 কোর, 4 কোর, 6 কোর, বলে না ডুয়েল কোর, অক্টা কোর। তারপর হচ্ছে তুমি ফোন যারা চালাও অক্টা কোরের প্রসেসর চালাও, তাই না? সবাই অক্টা কোরের প্রায় চালাও। তো এই কোরটা আসলে কি? কোর হচ্ছে একটা নির্দিষ্ট স্বাধীন প্রসেসর। তোমার মনে করো যে 8টা কোর আছে, তাহলে 8টা প্রসেসর আছে, তোমার বুঝতে হবে তোমার ইয়াতে 8টা প্রসেসর আছে, ঠিক আছে? তো প্রত্যেকটা প্রসেসর একসাথে কাজ করে যখন, তাহলে শক্তি কি? যদি একলা মনে করে একলা কাজ করতেছে, একজন কাজ করতেছে, এ যতটুকু শক্তি নিয়ে কাজ করবে, এর সাথে যদি আরো 5 জন যুক্ত হয়, তাহলে কাজের ইয়াটা কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে প্রসেসরের কোর যত বেশি হবে কাজ তত বৃদ্ধি পাবে, কাজ তত দ্রুত হবে। প্রত্যেকটা কোর একটা স্বাধীন প্রসেসর, এমনি মনে রাখবা, ঠিক আছে? তাহলে এটা ডুয়েল কোরের, তাহলে এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এর দুইটি কোর আছে। কি আছে? দুইটি কোর আছে, এবং এই প্রসেসরটি ছিল 16 বিটের। 16 বিটে 32 বিট ছিল, একটু দেখি, 32 বিটের ছিল, হ্যাঁ, 32 বিটের। তাহলে এই 32 বিট তো আর তোমাদেরকে বলতে হবে না, আমি একটু আগেই বললাম 16 বিট জিনিসটা কি, যে 16 বিট ডাটা অপারেশন করতে পারে। তাহলে এই প্রসেসর 32 বিট পর্যন্ত ডাটা অপারেশন চালাইতে পারবে, ঠিক আছে? এরপরে কি আছে? এরপর আছে ক্লক স্পিড। ক্লক স্পিড বলতে আমাদের প্রসেসরের নিজস্ব স্পিড, এটা বলছে 0.16 থেকে 2.33 জিএইচজেড গিগা হার্স। হার্স তো পড়েছি তোমাদের ডাটা কমিউনিকেশনে, তাই না? হার্স কাকে বলে? হার্সের সূত্র কি ছিল? নাম্বার অফ সাইকেল টাইম ইজ ইকুয়াল টু হার্স, তাই না? এখানে ছিল এনসি, নাম্বার অফ সাইকেল, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি সূত্র ছিল ওইটা না, নাম্বার অফ সাইকেল আর ওই নির্দিষ্ট টাইম ইজ ইকুয়াল টু হার্স। তাহলে গিগাহার্স বলতে বোঝাচ্ছে এটা দেখো, তোমাদের প্রত্যেকের প্রসেসর দেখবা দেওয়া আছে যে এটা হচ্ছে 2.2 গিগাহার্স এর প্রসেসর, বা হচ্ছে 4.4 গিগাহার্স ক্লক স্পিডের। বিভিন্ন প্রসেসরের বিভিন্ন হয়ে থাকে, তো বেশ ম্যাক্সিমাম প্রসেসর এখন 3.8 গিগাহার্স বেস ক্লক স্পিড থাকে। আর আগের প্রসেসর গুলো, এটা যেহেতু আগের, এটা ডুয়েল কোর, ইন্টেলের ডুয়েল কোর, তো এর ক্লক স্পিড ছিল 1.0 থেকে 2.33 গিগাহার্স। তাহলে এই 33 গিগাহার্স বলতে কি বোঝায়? তোমাদেরকে আমি একটা কথা বলি, আমাদের যে প্রসেসর গুলো বানানো হয়েছে, এই প্রসেসর গুলো আমাদের কি দিয়ে বানানো হতো? সেমিকন্ডাক্টর, তাই না? বালু দিয়ে বানানো, সিলিকন। এর মধ্যে বিভিন্ন অনেকগুলো ট্রানজিস্টর আছে। কি আছে? ট্রানজিস্টর বা রেজিস্টার আছে। কি আছে? রেজিস্টার। তো আমাদের কম্পিউটার কি করে? 0 এবং 1 বোঝে, এর বাইরে কিছু বোঝে না, শুধু এই 0 এবং 1 কে গণনা করতে পারে, তাই না? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0.16 থেকে 2.33 গিগাহার্স, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে আমাদের? হোয়াট ইজ দ্য মিনিং অফ 2.3 গিগাহার্স? এর মানে বোঝাচ্ছে কি জানো? আমাদের এই প্রসেসরটা সর্বোচ্চ 2 কোটি 33 বার কি করতে পারবে? 1 সেকেন্ডে 2 কোটি 33 বার ওই যে রেজিস্টার, ওর মধ্যে যে ট্রানজিস্টর বা রেজিস্টার গুলো আছে সেগুলোকে অফ অন করতে পারবে, জিরো অন জিরো অন জিরো অন করতে পারবে। কতবার? এইখানে যে সংখ্যা দেওয়া থাকবে সেটা 1.06 থেকে 2.33 গিগাহার্স পর্যন্ত সে তার রেজিস্টার গুলো কমাবে করতে। তাহলে এর গিগাহার্স যত বাড়বে, রেজিস্টার অন অফ করার ক্ষমতা, সুইচ অন অফ করার মতো ক্ষমতা বাড়বে, তাহলে ওই প্রসেসর আরো বেশি কাজ করতে পারবে। এরপরে গুরুত্বপূর্ণ একটা দেওয়া আছে যে উপাদান প্রক্রিয়া বা বিল প্রক্রিয়া হচ্ছে 65 ন্যানোমিটার। এটা দ্বারা কি বোঝায়? এখন তোমরা যারা ফোনে ইউজ করতেছো বা তোমরা যারা ওই কম্পিউটারে চালাও, তোমাদের প্রসেসরের ইয়া দেখবা, ফোন আমার যেটা ফোন যেটাতে রেকর্ড হচ্ছে, এটার প্রসেসর গুগল টেনসরের 4 ন্যানোমিটারের। আর ভাবো ইন্টেল ডুয়েল কোর কত? 65 ন্যানোমিটার। এবং তোমরা যারা হচ্ছে যে রাইজেনটা চালাও তারা দেখবো হয়তো বা কত 7 ন্যানোমিটার বা 6 ন্যানোমিটার বা 4 ন্যানোমিটার, এরকম 4 পর্যন্ত আছে মেবি তোমাদের, বা 6-7 ন্যানোমিটার পর্যন্ত প্রসেসর। তো এই যে ন্যানোমিটার,
এই জিনিসটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? আমি একটু আগে কি বললাম যে আমাদের প্রসেসর গুলো বানানো হয় বিভিন্ন ট্রানজিস্টর এবং সেমিকন্ডাক্টর ব্যবহার করে, সেমিকন্ডাক্টর বলে রেজিস্টার ব্যবহার করে, এর বাইরে আর কিছু নেই। এই 65 ন্যানোমিটার বিল্ড উপাদান প্রক্রিয়া বলতে বোঝাচ্ছে যে ধরো এইটা একটা রেজিস্টার এবং এইটা একটা রেজিস্টার, এইটা একটা রেজিস্টার, ঠিক আছে, তিনটা রেজিস্টার। এখন এই ন্যানোমিটার বলতে বোঝাচ্ছে, ন্যানোমিটার হিসেবটা করা হয় এই যে একটা ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টর থেকে এই ট্রানজিস্টরের দূরত্ব কতটুকু, এইটুকু মাপা হয় ন্যানোমিটারে। কোথায়? ন্যানোমিটারে। তার মানে কি, আমাদের ন্যানোমিটার যত কমবে রেজিস্টারের সংখ্যা তত বাড়বে। দেখো এটা 65 ন্যানোমিটার মানে কি, একটা ট্রানজিস্টর থেকে আরেকটা ট্রানজিস্টরের দূরত্ব, আরেকটা ট্রানজিস্টর দূরত্ব কত, 65 ন্যানোমিটার পর্যন্ত। আর যত কমবে, ধরো এটার এই রেজিস্টারের ইয়া হচ্ছে 4 ন্যানোমিটার, 4 ন্যানোমিটার। তাহলে দেখো তো এটা 65 ন্যানোমিটার পর পর একটা হচ্ছে রেজিস্টার বা ট্রানজিস্টর বসবে, আর 4 ন্যানোমিটার ক্ষেত্রে মাত্র 4 ন্যানোমিটার পর পর একটা করে ট্রানজিস্টর বসবে। তাহলে যেগুলো ন্যানোমিটার কম সেগুলোতে কি হবে, সেগুলোতে রেজিস্টারের সংখ্যা বাড়বে, আর রেজিস্টারের সংখ্যা যত বাড়বে প্রসেসরের ক্ষমতা তত বাড়বে। হ্যাঁ, তার মানে 65 ন্যানোমিটার মানে বোঝাচ্ছে এর মধ্যেকার রেজিস্টার গুলা 65 ন্যানোমিটার দূরে দূরে অবস্থান করতেছে, এবং n ন্যানোমিটার যতটা কমতে থাকবে সেই প্রসেসরের ক্ষমতা তত বৃদ্ধি পাবে। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এবং ন্যানোমিটার, এটাই ন্যানোমিটার, আর কিছু বুঝতে হবে না, এতটুকু বুঝলেই হবে। এরপরে কি আছে, এরপরে L2 ক্যাশ এবং শেয়ার ক্যাশ। আচ্ছা, ক্যাশ মেমোরি অনেক ইম্পর্টেন্ট, একটা মেজর ইম্পর্টেন্ট জিনিস। ক্যাশ মেমোরি কি, তোমরা অনেক প্রকারের মেমোরি নাম শুনছো, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, র্যাম, রম, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, ইটিসি, হার্ড ডিস্ক, এসএসডি, মেলা মেমোরির নাম শুনছো। এর মধ্যে একটা মেমোরির নাম ক্যাশ মেমোরি, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুত গতি সম্পূর্ণ মেমোরি হচ্ছে এই ক্যাশ মেমোরি, এবং এই মেমোরি সব থেকে ব্যয়বহুল। মানে পৃথিবীতে যত মেমোরি আছে সব থেকে ফাস্ট মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি, এবং সব থেকে দাম বেশি হচ্ছে ক্যাশ মেমোরির, ঠিক আছে? তো এই ক্যাশ মেমোরি মূলত বানানো হয় কি দিয়ে জানো? আমাদের যে যে প্রযুক্তিতে, যে প্রযুক্তি ব্যবহার করে আমাদের প্রসেসরকে বিল্ড করা হয়, সেই সেম প্রযুক্তি ব্যবহার করে আমাদের এই ক্যাশ মেমোরিকে বানানো হয়। এবং ক্যাশ মেমোরি আমরা কেউই দেখতে পারি না। ক্যাশ মেমোরি কোথায় থাকে জানো? ক্যাশ মেমোরি আমাদের মাইক্রোপ্রসেসরের ভিতরে অবস্থান করে। কোথায়? মাইক্রোপ্রসেসরের ভিতরে আমাদের এই ক্যাশ মেমোরি অবস্থান করে। তুমি তোমার ইয়াতে দেখবা যে 12 এম ক্যাশ মেমোরি বা 8 MB ক্যাশ মেমোরি, 16 MB ক্যাশ মেমোরি। হ্যাঁ, ক্যাশ মেমোরি যত হবে তোমাদের ওই প্রসেসরের ক্ষমতা কিন্তু তত বৃদ্ধি পাবে। ক্যাশ মেমোরি কি করে, সাময়িক সময়ের জন্য ডেটাগুলা সংরক্ষণ করে। তাহলে যত দ্রুত সেই ডাটাগুলো ট্রান্সফার করতে পারবে, সংরক্ষণ করতে পারবে, প্রসেসর তত দ্রুত কাজ করতে পারবে। সিম্পল। তাইলে ক্যাশ মেমোরি এমন এক ধরনের মেমোরি যা অনেক গতিশীল এবং অনেক ব্যয়বহুল, যা মাইক্রোপ্রসেসর এর প্রযুক্তি দিয়ে তৈরি করা এবং এটি প্রসেসরের ভিতরে অবস্থান করে। হ্যাঁ, এদেরকে ভাগ ভাগ আছে, এদের মধ্যে L1 ক্যাশ, L2 ক্যাশ, L3 ক্যাশ, তিনটা ক্যাশ মেমোরি থাকে। তোমাদের প্রসেসরেও আছে, চাইলে তোমরা দেখে নিতে পারবা। তোমাদের প্রসেসর দ্বারা কম্পিউটার বা ল্যাপটপ চালাও, তোমাদের প্রসেসরের নাম দিয়ে সার্চ করলে ডিসক্রিপশনে দেখতে পারবা কত ন্যানোমিটারের, কত ক্লক স্পিডের, কত, তারপর হচ্ছে কি বললাম এখনই, এখন কি পড়াইলাম ভুলে গেছি, এখনই কি পড়াচ্ছিলাম আমি? আমি তোমাদের পড়াচ্ছিলাম হচ্ছে, কি পড়াচ্ছিলাম, ন্যানোমিটার পড়াচ্ছিলাম, ক্যাশ মেমোরি পড়াচ্ছিলাম, তাই না? তো ক্যাশ মেমোরি কত ন্যানোমিটারের, কত ক্লক স্পিডের, সবকিছু দেখতে পারবা, কোন আর্কিটেকচারে বানানো দেখতে পারবা, ঠিক আছে? তো আমরা তখন বললাম কি, ডুয়েল কোরের বৈশিষ্ট্য, ইন্টেল ডুয়েল কোরের বৈশিষ্ট্য। তো এইরকমই ডুয়েল কোর আছে, কোরাই 3 আছে, কোরাই 5 আছে, কোরাই 7 আছে, কোরাই 9 আছে, তাই না? এখন পর্যন্ত। তাহলে এই যে কোর i6, কোর i5, সরি কোর i6 নাই, কোর i3, তারপর হচ্ছে কোর i5, কোর i7, কোর i9, এই নামকরণগুলো কিভাবে করা হয়? আমরা জানি কোর যত বাড়বে সেই প্রসেসরের কি ক্ষমতা তত বাড়বে, তাই না? কোর আর থ্রেড, থ্রেড ব্যাপারে কিছু বলবেন? ওকে, কোর আর থ্রেড, কোর সম্পর্কে তো বললাম, কোর প্রত্যেকটা এক নিজস্ব হচ্ছে একটা প্রসেসর, যত কোর বাড়বে তোমাদের ওই প্রসেসরের ক্ষমতা তত বৃদ্ধি পাবে, এইটা মনে রাখবা। প্রত্যেকটা করে একটা স্বাধীন প্রসেসর। এখন আসো থ্রেড। থ্রেড কি? থ্রেড অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছো। প্রত্যেকটা প্রসেসরের কিন্তু থ্রেড আছে, 12 থ্রেডের, 8 থ্রেডের, 6 থ্রেডের, বা 10 থ্রেডের। হ্যাঁ, থ্রেডটা আসলে কি? থ্রেড মূলত আমাদের যে প্রসেসর আছে না, সেটাকে সম্পূর্ণ ব্যবহার করার একটি মৌলিক উপায়। কি উপায়? মৌলিক উপায়, আমাদের প্রসেসরকে মৌলিক উপায়। মনে করো
একটা এক্সাম্পল দিই, আমি এই বই বিক্রি করতেছি এখানে, হ্যাঁ, অনেকগুলা বই আমি এখানে বিক্রি করতেছি, অনেক বই আছে আমি বিক্রি করতেছি, আমি একলা বিক্রি করতেছি, কত, একা একা বিক্রি করতেছি, তাহলে আমি একা একা বিক্রি করলে একজন একজন করে দিতে পারবো, এর তো বেশি দিতে পারবো না, সর্বোচ্চ আমি দুইটা করে দিতে পারবো, দুই হাত দিয়ে, এর বেশি দিতে পারবো, ইম্পসিবল। তাহলে থ্রেড এমন একটা জিনিস যেটা মাইক্রোপ্রসেসরের সম্পূর্ণ ব্যবহার করার মৌলিক বিষয়। তাহলে আমাদের মনে করো যে ব্রেন আছে, ব্রেন কি আমরা সবসময় 100% ইউজ করি না, অল্প পার্সেন্ট ইউজ করি, তাহলে আমাদের এই যে ব্রেন যে আছে না, এটাকে সম্পূর্ণ যদি ইউজ করতে যাও তোমাকে থ্রেড বাড়াইতে হবে। মনে করো আমি এই যে যে বই বিক্রি করতেছি, এখানে আমার মতো যদি আরো 10 জন থাকে, তাহলে একসাথে কি 10টা বই দিতে পারতেছি আমরা, তাই না? তাহলে কি আমাদের কাজের গতি কমলো না বাড়লো? অবশ্যই বাড়লো। এক সময় অনেকগুলা কাজ হলো, থ্রেড এই কাজগুলাই করে থাকে। থ্রেড দেখে, ক্যাশ মেমোরি দেখে, তারপরে হচ্ছে তোমার ওই যে ন্যানোমিটার দেখে প্রসেসর সিলেক্ট করবা, ঠিক আছে? এখন আসো, এই যে কি বলতেছিলাম, আমরা কোর i3, আমরা পড়ি না কোর i3, কোর i3, কোর i5, কোর i7 এবং 9, তাই না? এই যে এই নামকরণগুলো আসলে কিভাবে করে, আসলে কি আমরা এই যে কোর i7, কোর i9, এগুলা বলতে কিছু আছে? কোর i7, কোর i5, কোর i9 বলতে কোনো কিছুই নাই। আমি তোমাদেরকে হিডেন সিক্রেটটা বলে দিই। প্রসেসর একবারই বানানো হয়, কয়বার? একবারই বানানো হয়, যখন তৈরি করা হয় তখন একবারই তৈরি করা হয়। তো আমরা একটু আগেই পড়ছিলাম যে আমাদের প্রসেসর গুলো বানানো হয় রেজিস্টার দিয়ে, কি দিয়ে? একটা প্রসেসরে অনেকগুলা কি থাকে? রেজিস্টার থাকে, রেজিস্টারের সমষ্টি। একটা প্রসেসর এরকম হিজিবিজি অনেক রেজিস্টার থাকে, তাই না? অনেকগুলো রেজিস্টার দ্বারা একটা প্রসেসর তৈরি হয়। তো যখন এই প্রসেসরটা বানানো হয়, ঠিক আছে, তো এই প্রসেসরের রেজিস্টারের সংখ্যার উপরে ডিপেন্ড করে আমাদের কোর i3 হবে না, কোর i5 হবে না, কোর i7 হবে না, কোর i9 হবে, এই নামটা করো। যদি এটা তোমার মনে করো যে 55% আপ করে, মানে এই প্রসেসরটার মাত্র 55% রেজিস্টার গুলো কাজ করে, তখন ওইটাকে আমরা বলি i3 নাম দিয়ে দেয়। কি নাম দিয়ে দেয়? i3। যদি মনে করো যে 70% কাজ করে, তাহলে ওটাকে দিয়ে দেয় i5। যদি মনে করো যে 85 কাজ করে, ওইটাকে দিয়ে দেয় হচ্ছে কি? i7। আর যদি মনে করো যে 90% কাজ করে, ওটার নাম হয়ে যায় i9। বুঝতে পারছো? এই হচ্ছে মূল কাহিনী, প্রসেসর একবারই বানানো হয়। তো এই প্রসেসরের কতগুলো রেজিস্টার আসলে কাজ করতেছে, কতগুলো ট্রানজিস্টর আসলে কাজ করতে পারতেছে, এর উপরে ভিত্তি করে কোর i7, কোর i5 হাবিজাবি নাম হয়। মূলত প্রসেসর একটাই। বুঝতে পারছো? এই হচ্ছে এই অধ্যায়ের ওভারঅল বিষয়। এই অধ্যায়ে পড়ার মতো তেমন কিছুই নেই, আমি যেগুলো পড়াইলাম এগুলাই। হ্যাঁ, আমরা এখন ইউনিট 09-এ চলে যাব। নবম অধ্যায়ের নাম কি? নবম অধ্যায় হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের ইন্টারফেস। ইন্টারাপ্ট। এখন আসি আমরা নবম অধ্যায়ে। নবম অধ্যায়ে তো প্রথমে প্রশ্ন দাগাই দিই। হ্যাঁ, রচনামূলক থেকে শুরু করি। রচনামূলক প্রশ্ন দাগাবা এটা, 8086 প্রসেসরের ইন্টারাপ্ট সমূহের প্রকারভেদ বর্ণনা করো, এক। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল অঙ্কন করে বর্ণনা দাও। রচনামূলক এই দুইটা পড়লেই মোর দ্যান এনাফ। এখন আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বেস অ্যাড্রেস কাকে বলে, এইটা দাগাও। তারপরে আরেকটা দাগাও হচ্ছে ইন্টারাপ্টের প্রকারভেদ লেখো, দুইটা। তারপরে দাগাও আইএনটি ও ইন্টারাকশন ব্যবহার লেখো। 3 নাম্বার দাগাও পূর্ব সংজ্ঞায়িত ইন্টারাপ্ট সমূহ কি কি। এরপরে পড়বা 8086 প্রসেসরের ইন্টারাপ্ট সমূহকে কয়টি গ্রুপে ভাগ করা যায় ও কি কি। এবং লাস্ট সংক্ষিপ্ত প্রশ্ন পড়বা একাধিক ইন্টারাপ্ট আরোপিত হওয়ার ক্ষেত্রে মাইক্রোপ্রসেসরের ভূমিকা বর্ণনা করো। এটা আমি পড়াই দিব, পড়লে আর অতি সংক্ষিপ্ত বেশি পড়ার দরকার নেই। এখান থেকে ইন্টারাপ্ট কি এটা পড়বা, সফটওয়্যার ইন্টারাপ্ট কাকে বলে এটা পড়বা, বেস অ্যাড্রেস কাকে বলে এটা পড়বা, তারপরে হার্ডওয়্যার ইন্টারাপ্ট কাকে বলে এটা পড়বা। দেন এই পাশে একটা পড়বা আইএনটিআর, পিনকে কার্যকর ও অকার্যকর করতে কোন ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। এক কথায় উত্তর, এই 4টা বা 5টা অতি সংক্ষিপ্ত পড়বা, দ্যাটস এনাফ। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমে আসি আমি ইন্টারাপ্ট এই জিনিসটা।
ইন্টারাপ্ট মানে হচ্ছে জোরপূর্বক কোনো কিছু বন্ধ করা। কি বললাম? ইন্টারাপ্ট বলতে জোরপূর্বক কোনো কিছু বন্ধ করা। মনে করো এই যে লাইভটা চলতেছে, এখন আমরা যদি টুস করে ইনভার্টারে চাপ দিই, তাহলে এই যে ফোনটা স্বাভাবিকভাবে লাইভ ক্লাস নিচ্ছিল, হুট করে আমরা ইন্টারাপ্ট ঘটাই দিলাম, মানে কি বাধা সৃষ্টি করলাম। হ্যাঁ, তো ইন্টারাপ্ট মানে হচ্ছে মাইক্রো প্রসেসর, আমাদের এখানে কি 8086 মাইক্রো প্রসেসরের ইন্টারফেস বলছে, তাই না? তাহলে আমাদেরকে বলতে হবে মাইক্রো প্রসেসরের স্বাভাবিক প্রবাহ যে বন্ধ করে ওই হচ্ছে মূলত ইন্টারাপ্ট। আমাদের এই যে আমি যে লাইভ নিচ্ছি, হ্যাঁ, এখন যদি আসে কেউ আমার লাইভটা হুট করে বন্ধ করে দেয়, তাহলে আমাদেরকে আমার স্বাভাবিক যে কার্যক্রম ছিল সেটা কি সেটা বাধা প্রদান করলো, তাহলে কি হয়ে গেলাম? আমি ইন্টারাপ্ট হয়ে গেলাম, তাই না? তো ইন্টারাপ্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই হচ্ছে মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে। তো ইন্টারাপ্ট কি? ইন্টারাপ্ট হচ্ছে মাইক্রোপ্রসেসরের স্বাভাবিক কাজে বাধা প্রদান করে, প্রেরিত নতুন কোনো সিগন্যালের ভিত্তিতে কাজ করতে বাধ্য করার প্রক্রিয়াকেই বলা হয় ইন্টারাপ্ট। তাহলে মাইক্রোপ্রসেসর একটা কাজ করতেছে স্বাভাবিকভাবে, সেইটা বাধাগ্রস্ত করে, বাধা দিয়ে নতুন কোনো কাজের জন্য সিগন্যাল বা নতুন কোনো সিগন্যাল পাওয়ার পরে সেই কাজটা আগে করার জন্য যে ফোর্স করা হয়, যে জিনিসটা করা হয়, ওইটাই মূলত হচ্ছে ইন্টারাপ্ট। মনে করো তুমি একটা কাজ করতেছো রেগুলার, ওকে ইটস ওকে, তোমাকে এই কাজটা করার ছাড়াও একজন আসে বললো যে আমাকে এই কাজটা ইমার্জেন্সি করে দাও, তাহলে ও কি করলো? তোমার স্বাভাবিক কার্যক্রমে বাধা গ্রহণ করলো এবং ওর নির্দেশনা অনুযায়ী তোমাকে কাজ করতে হইলো। এইটাই হচ্ছে ইন্টারাপ্ট। শেষ। এরপরে আমরা যদি এই জিনিসগুলো আগে পড়তে হবে, ইন্টারাপ্ট কত প্রকারের এবং এর প্রকারভেদ কত প্রকার। দুইটা প্রশ্ন, প্রকারভেদ এবং প্রকার, আলাদা আলাদা প্রশ্ন, বুঝতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমি দেখাই তোমাদের। আমাদের ইন্টারাপ্ট হচ্ছে 3 প্রকারের। কয় প্রকারের? 3 প্রকারের। ধরন আর প্রকারভেদ আলাদা আলাদা। হ্যাঁ, পি হবে মেবি। হ্যাঁ, ইন্টারাপ্ট 3 ধরনের হয়ে থাকে। ইন্টারাপ্ট কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের। নাম্বার 1 হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। আর আমি যে ক্লাসগুলো নিচ্ছি, হ্যাঁ, প্রথম থেকে কে কে নোট করছো? কে আমাকে নোট দিবা বলো? কে কে যেন শুরু করছিলা? সুমাইয়া আক্তার জুই, মরিয়ম আক্তার আর জানাতুল ফেরদৌস আপন, তোমরা হার্ডওয়্যার ইন্টারাপ্ট। হ্যাঁ, আমি শুধু ইন লিখে দিলাম। তারপরে আরেকটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। নাম্বার 3 আছে ইন্টারনাল। তাহলে 3 ধরনের ইন্টারাপ্ট আছে। 1 নাম্বার হচ্ছে আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট, 2 নাম্বার হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারাপ্ট, 3 নাম্বার হচ্ছে আমাদের ইন্টারনাল ইন্টারাপ্ট। এখন তাহলে আমাদেরকে আগে জানতে হবে হার্ডওয়্যার ইন্টারাপ্ট কি, সফটওয়্যার ইন্টারাপ্ট কি, ইন্টারনাল ইন্টারাপ্ট কি। তাহলে অতি সংযুক্তগুলো আর পড়তেই হবে না, এগুলা পড়লেই তুমি সব বুঝতে পারবা বা বুঝে যাবা। বুঝছো? হুম। কি বললাম? হার্ডওয়্যার ইন্টারাপ্ট। হার্ডওয়্যার ইন্টারাপ্ট জিনিসটা আসলে কি? হার্ডওয়্যার বলতে কি বোঝাচ্ছে? বাহ্যিক যন্ত্রপাতি যেগুলো আমরা ধরতে পারি, ছুঁতে পারি, তাই না? ওগুলা কি কি বলা হয়? হার্ডওয়্যার বলা হয়, তাই না? তাহলে আমরা কি পড়তেছি? 8086 মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট ইন্টারফেস। তাহলে বুঝতে হবে এখানে প্রসেসরের হার্ডওয়্যারের কথা বলা হয়েছে, নট অনলি ইউর কেসিং, র্যাম ইত্যাদি ইত্যাদি, এগুলোর কথা বলা হয়নি। প্রসেসরের হার্ডওয়্যার। প্রসেসরের হার্ডওয়্যার কোনগুলা? প্রসেসরের যে পিন গুলা আছে না, ওইগুলা। তাহলে এই আমরা যদি হার্ডওয়্যার ইন্টারাপ্ট কি এটা জানতে চাই, তাহলে এভাবে বলতে পারি যে যদি আমাদের প্রসেসরে তার কোনো একটি নির্দিষ্ট পিন এর কারণে বা পিন জনিত কারণে ইন্টারাপ্ট সংঘটিত হয়, সেটাকে বলবো আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্ট। আমাদের তো প্রসেসরে 40টা পিন থাকে, তাই না? পিন ডায়াগ্রাম তো পড়াইনি তোমাদের, না? পড়াইলে বুঝবা। এই যেরকম কই কি থাকে, এরকম 40টা পিন থাকে। এই যে পিন গুলো আছে না, এই এখানকার কোন একটা পিন দ্বারা যদি ইন্টারাপ্ট সংঘটিত হয়, সেই পিন ইন্টারাপ্টকে বলা হয় হার্ডওয়্যার ইন্টারাপ্ট। বুঝতে পারছো? এরপরে আছে সফটওয়্যার ইন্টারাপ্ট। তাহলে সফটওয়্যার কি? অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কি দিয়ে বানানো হয়? প্রোগ্রাম দিয়ে বানানো হয়, প্রোগ্রামিং করে বানানো হয়। প্রোগ্রামিং কি? বিভিন্ন ইনস্ট্রাকশনের সমষ্টি। কি? বিভিন্ন ইনস্ট্রাকশনের সমষ্টি, আর অনেকগুলো প্রোগ্রাম একসাথে করে একটা অ্যাপ্লিকেশন হয়, তাই না? তাহলে বলছে এখানে কি? সফটওয়্যার ইন্টারাপ্ট। তাহলে সফটওয়্যার ইন্টারাপ্ট কি? সফটওয়্যার কি দিয়ে বানানো হয়? প্রোগ্রামিং করে। প্রোগ্রামিং মধ্যে কি থাকে? ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন কি? কম্পিউটারের জন্য নির্দেশনা। তাহলে আমরা বলতে পারি যে
আমাদের আগত কোনো ইনস্ট্রাকশন থেকে, কম্পিউটারের জন্য আগত কোনো ইনস্ট্রাকশনের জন্য যদি ইন্টারাপ্ট সংঘটিত হয়, সেই ইন্টারাপ্টটাকে আমরা বলবো ইনস্ট্রাকশন সফটওয়্যার ইন্টারাপ্ট। বুঝতে পারছো কি বলবো? সফটওয়্যার ইন্টারাপ্ট বলবো। দেন এরপর নেক্সট আছে ইন্টারনাল। ইন্টারনাল পয়েন্টার ভেরিয়েবল, তাই না? একটা ভিডিও দিয়েছিলাম আমরা। ইন্টারনাল বলতে কি বোঝায়? আমাকে এখানে টাচ করলে হার্ডওয়্যার জনিত ইন্টারাপ্ট। আমার যদি মস্তিষ্কে বা হাবিজাবি কোনো সিগন্যাল নষ্টের কারণে ইন্টারাপ্ট হয়, সেটা হচ্ছে সফটওয়্যার জনিত ইন্টারাপ্ট। হ্যাঁ, তবে আমাদের একটা এমন জিনিস আছে যে জিনিসের মধ্যে কি চলে না চলে সে ছাড়া কেউই কেউই জানতে পারে না। সেটা কি বলা হয়? মাইন্ড বলা হয়। কে যে ক্লাস করে, অনেকে ক্লাস করতে করতে অনেকে আমাকে মনে মনে গালি দেয়, দাও না? তোমরা গালি দাও না আমাকে? মনে মনে কার কি হয়, আমি মনে করে ক্লাস নিচ্ছি, আরিফের গার্লফ্রেন্ড মনে মনে ভাবতেছে, আরিফ মনে মনে ভাবতেছিস আমার গার্লফ্রেন্ড যে কোণে আছে, আমার গার্লফ্রেন্ড বা ওয়াইফ কোথায়। ক্লাস করতেছে ঠিকই, কিন্তু মনে মনে অন্য কিছু ভাবতেছে, তাই না? আবার এই যে খায় না, আরিফ ছেঁকা খাইছে না, রানীর সাথে ছেঁকা খাইছে, তাই না? এই যে ছেঁকা খাইছে, কি করছে, ওর ভিতরে এটার জন্য ইন্টারাপ্ট ঘটছে। এটাকে কি বলবো আমরা? ইন্টারনাল ইন্টারাপ্ট। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি, সরি, আমরা বলতে পারি কম্পিউটারের ভিতরে, কম্পিউটার না, মাইক্রোপ্রসেসরের ভিতরে তার নিজস্ব অপারেশন চালিত কোনো কারণে যদি ইন্টারাপ্ট ঘটে, ওইটাকে আমরা ইন্টারনাল ইন্টারাপ্ট বলবো। কি বলবো? কখন কি ইন্টারাপ্ট বলবো? যখন প্রসেসরের ভিতরে নিজস্ব কোনো অপারেশনের কারণে কোনো ইন্টারাপ্ট সংঘটিত হবে, ওইটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট। বুঝছো কি বিষয়টা? আমাকে একটু বল। ধন্যবাদ। তাহলে আমরা ইন্টারাপ্ট কয় ধরনের? 3 ধরনের। হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট এবং হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট। এখন আমরা দেখব ইন্টারাপ্ট এর প্রকারভেদ। এটা বললাম ধরন, হ্যাঁ, এখন দেখব প্রকারভেদ। ইন্টারাপ্টের প্রকারভেদ, হ্যাঁ, তাহলে কয়টা প্রকার আছে? 3টা প্রকার আছে, 3টা প্রকার। ধরনও 3টা, প্রকারও 3টা। একটা হচ্ছে প্রিডিফাইন্ড, প্রিডিফাইন্ড, হ্যাঁ। তারপরে আমাদের আছে হচ্ছে ইউজার ডিফাইন, ইউজার ডিফাইন। কি ছিল প্রথমে? সফটওয়্যার ইন্টারাপ্ট, তাই না? তাহলে এখানে জাস্ট আমরা লিখবো ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন কি? সফটওয়্যার ইন্টারাপ্ট। আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তাহলে কয় ধরনের? 3 ধরনের। প্রকারভেদ কয়টা ছিল? সরি, ধরন কয়টা ছিল? 3 ধরনের। কি কি ছিল? সফটওয়্যার ইন্টারাপ্ট, হার্ডওয়্যার ইন্টারাপ্ট, একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট। আর যদি বলি ইন্টারাপ্টের প্রকারভেদ, সেটাও 3 প্রকার। প্রথমটা হচ্ছে কি? প্রি ডিফাইন্ড, মানে পূর্বে ডিফাইনকৃত ইন্টারাপ্ট সমূহ। একটা আছে ইউজার ডিফাইন সফটওয়্যার। তাহলে ইউজার ডিফাইন কি? ইউজার আমরা নিজে, আমরা যখন কোনো নিজস্ব কারণে আমরা ইনস্ট্রাকশন বা ইন্টারাপ্ট ঘটাবো, ওইটাকে আমরা সফটওয়্যার ইন্টারাপ্ট বলবো। আর আমরা যদি হার্ডওয়্যার জনিত, মানে ইউজাররা যদি হার্ডওয়্যার জনিত কোনো হচ্ছে ইন্টারাপ্ট ঘটায়, সেটাকে বলা হয় ইউজার ডিফাইন হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তাহলে প্রকারভেদ কয়টা? 3টা। ইউজার ডিফাইন সফটওয়্যার ইন্টারাপ্ট, ইউজার ডিফাইন হার্ডওয়্যার ইন্টারাপ্ট এবং হচ্ছে প্রি ডিফাইন ইন্টারাপ্ট। এটা হচ্ছে প্রকারভেদ। আর এর আগে কি বলছিলাম? 3 ধরনের হয়ে থাকে, ইন্টারনাল, সফটওয়্যার এবং হার্ডওয়্যার। ঠিক আছে? এটা আবার 2 প্রকারের হয়ে থাকে। এটা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মাস্কেবল, মাস্কেবল ইন্টারাপ্ট, আর একটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, এনএমভিআই, এনএমআই। একটা হচ্ছে কি? এমআই। মাস্কেবল ইন্টারাপ্ট, আর একটা হচ্ছে কি? নন মাস্কেবল ইন্টারাপ্ট। কোনটা? ইউজার ডিফাইন যে হার্ডওয়্যার আছে এইটা। কয় ধরনের থাকে? 2 ধরনের। এই হচ্ছে আমাদের ইন্টারাপ্টের প্রকারভেদ। প্রি ডিফাইন ইন্টারাপ্ট, ইউজার ডিফাইন ইন্টারাপ্ট, সফটওয়্যার ইন্টারাপ্ট এবং ইউজার ডিফাইন হার্ডওয়্যার ইন্টারাপ্ট। এবং হার্ডওয়্যারটা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাস্কেবল ইন্টারাপ্ট, একটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। তো ধরন বুঝলা, প্রকারভেদ বুঝলা, ইন্টারাপ্ট কি এটা বুঝলা। সফটওয়্যার ডিফাইন ইন্টারাপ্ট কাকে বলে, ইউজার ডিফাইন ইন্টারাপ্ট কাকে বলে, ইন্টারনাল কাকে বলে, প্রি ডিফাইন কাকে বলে বুঝলা।
প্রি ডিফাইন্ড বলি নাই, তাই না? প্রি ডিফাইন্ড ইন্টারাপ্ট কি, এটাই হলো তো মূল প্রশ্ন। চুলকাই দিয়েছে শুধু। প্রি ডিফাইন্ড, প্রি ডিফাইন্ড বলতে কি বোঝায়? পূর্বে ডিফাইন করা বা পূর্বে সংজ্ঞায়িত করা। আমরা পড়ি নাই যে বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন লাইব্রেরি ফাংশন, মানে কি ভাই? আমরা যখন যে প্রোগ্রামিং এরটা পড়ছি, যে প্রোগ্রামিংটা যখন বানাইছে তার সাথেই যে ফাংশনগুলো দিয়ে দিছে ওগুলোকে বলতে আমরা প্রি ডিফাইন্ড বা হচ্ছে কি বিল্ট ইন ফাংশন, মানে ওর সাথেই দিয়ে দিছে। তাহলে আমাদের এই যে মাইক্রোপ্রসেসর বানানোর সময় যে ইন্টারাপ্ট গুলা সম্ভাব্য, মানে আমাদের কিছু ইন্টারাপ্ট, কিছু জিনিস থাকে না ঘটতে পারে, যেরকম আমরা বলতে পারি যে জিরো ডিভিশন ইরর। কি জিরো ডিভিশন ইরর কেমনে ঘটে? যদি আমরা কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করার চেষ্টা করি, সারা জীবনের জিরো ডিভিশন ইরর ঘটবে, তাই না? তাহলে এটা আমরা জানি, তাই না? তাহলে এরকম বেশ কিছু ইন্টারাপ্ট আমাদের প্রসেসরের মধ্যে ঘটতে পারে, এইটা আমরা জানি বা জানে প্রসেসর যারা বানায় তারা ওই জিনিসটা পূর্বেই দিয়ে দিছে, ওই ইন্টারাপ্ট গুলা পূর্বে থেকেই দিয়ে দিছে, যেগুলো আমাদের একটা ভেক্টর টেবিলে রাখা হয়েছে। যে ভেক্টর টেবিলটা একটু পরেই আমরা দেখবো, ভেক্টর টেবিলে রাখা হয়েছে, ওগুলাকে কি বলা হবে? প্রি ডিফাইন্ড ইন্টারাপ্ট সমূহ। তাহলে ও আমাদের এখানে, সরি ভেক্টর টেবিলে যাই দেখাই, এই পর্যন্ত যদি বুঝে থাকো। তাহলে আমি এখন আমাদের প্রশ্নে চলে আসি। প্রি ডিফাইনটা ইম্পর্টেন্ট। তাহলে এখন অতি সংক্ষিপ্ত যদি বলি ইন্টারাপ্ট কি, পারবা? সফটওয়্যার ইন্টারাপ্ট কাকে বলে? পারবা। প্রি ডিফাইন ইন্টারাপ্ট কাকে বলে? পারবা। বেস অ্যাড্রেস কাকে বলে? দুই ওয়ার্ড বিশিষ্ট ভেক্টরের উচ্চতর। আচ্ছা, হার্ডওয়্যার ইন্টারাপ্ট কাকে বলে? আপনি সিএসি প্রসেসর যে কোনো পিন সিগন্যাল প্রয়োগের কারণে সৃষ্ট ইন্টারাপ্টকে হার্ডওয়্যার ইন্টারাপ্ট বলে। এগুলো তো পড়লাই, তাই না? অতি সংক্ষিপ্ত তো বলে দিছি, এগুলোও পারবা। বেস অ্যাড্রেস কাকে বলে এটাও বললাম। আর রচনামূলক কি কি দিছি? একটা হচ্ছে 8086 প্রসেসরের ইন্টারাপ্ট সমূহের প্রকারভেদ বর্ণনা করো। এই যে প্রকারভেদ লিখছিলাম, ওই তিনটা লিখে একটু একটু করে বর্ণনা দিবা, শেষ। ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে এইটা নিয়ে, যে কি বলছে যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল এর মেমোরি ম্যাপ দেখাও। তারপরে বলছে ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসরের ইন্টারাপ্ট ভেক্টর টেবিল অঙ্কন করে ব্যাখ্যা করো, অঙ্কন করে দেখাও। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এইটাই হচ্ছে আমরা এখন সলিউশন করব। তো তোমাদের বইয়ে 9.4 দেখো একটা প্রশ্ন আছে, এই যে এটা ভেক্টর টেবিলটা বের করে ফেলো। 9.4, ভেক্টর টেবিল। আমি একদম সিম্পল ভাবে বুঝাই দিচ্ছি তোমাদের, যাতে খুব মনে রাখতে সুবিধা হয়। তো যদি বলতো দাগ দিচ্ছি, দেখা কি যাবে আদৌ? দেখা যাক, দেখা যায় কিনা। ভিজি ভিজি দেখা যাচ্ছে, দেখি দেখা যায় কিনা। যাবে না মনে হয়। কয়টা আছে? মেলাগুলা। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে। 11টা হবে না, বাট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আর কি, তাই হবে। 3 4 5 6 7। ওকে, এর আমি সবগুলো লিখতে পারলাম না, এরকম একটা চিত্র আছে, তোমরা আর কি আঁকাও, আমি পরে দেখে দিচ্ছি এখানে। ভেক্টর ডিফাইন, টেবিল এন্ট্রি এবং হচ্ছে এমএ, এর মধ্যে দেখো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিএস 255, আর হচ্ছে আইপি 255।
এই সবগুলোতেই সেম জিনিসই আছে, খালি নাম্বার আলাদা দেওয়া আছে। কি আছে? নাম্বার আলাদা আলাদা দেওয়া আছে। এটা দেওয়া আছে কি 32, 32, 31, এক দুই তিন, এখানে আর একটা হবে। এভাবে নাম্বারিং করা আছে দেখো। এরপরে 5 থেকে শুরু করছে, 5 4 3 2 1 0, এগুলো ডাবল করে হবে। তাহলে 5টা 2 হবে, 4টা 2 হবে, 3 আর একটা হবে, 2টা। মানে আমি একটু শর্ট করে দেখালাম কারণ জায়গা নাই নিচে, বোঝো খালি। হ্যাঁ, আমি শুধু বুঝাই তা হবে, বা আমি এই টেবিলটাই এখান থেকেই বুঝাই দিচ্ছি। এখানে যেহেতু ভালো করে হইলো না, এখানে মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে। প্রথম মেমোরি অ্যাড্রেস নাম কি 3FE, তারপরটা আছে 3FC। এখানে বিভিন্ন মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে প্রত্যেকটা টেবিলের এন্ট্রি, আর এখানে বেশ কিছু ভেক্টর দেওয়া আছে। তো আমি আগে এগুলো নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? তো এখানে দেখো উপরে সব থেকে সিএস, এই সিএস এর পূর্ণরূপ এগুলো আগে জানতে হবে। সিএস হচ্ছে কোড সেগমেন্ট, কোড সেগমেন্ট। আর আইপি হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। ইনস্ট্রাকশন পয়েন্টার। তাহলে সিএস কি কোড সেগমেন্ট এবং আইপি কি ইনস্ট্রাকশন পয়েন্টার, এরা দুজন একসাথে থাকে। দেখো এর অ্যাড্রেস কত, টেবিল এন্ট্রি কত 255, এরও কিন্তু 255, এখানে 32, এটা 32। আমি এখন তোমাদের যে জিনিসটা বলতে চাচ্ছি, আমরা কি পড়ছি একটু আগে, প্রি ডিফাইন্ড ইন্টারাপ্ট। আমাদের 0 থেকে 255টা ভেক্টর টেবিল আছে, মানে প্রত্যেকটা ভেক্টর টেবিলে একটি করে ইন্টারাপ্ট স্টোর করা আছে। তার মানে কি আমাদের টোটাল 256টা ইন্টারাপ্ট প্রিডিফাইন্ড। প্রিডিফাইন্ড মানে কি পূর্বে ডিফাইন করা আছে, ওগুলা কয়টা 256টা। বাট 0 থেকে গুনলে কত হয় 255 পর্যন্ত গুণ হয়। মনে করো তুমি 5 গুনবা, 5 কত 5, তুমি যদি 0 থেকে গুনো 0 1 2 3 4, বাট যদি গুনো 1 2 3 4 5, 5টা হয়, তাই না? তাহলে 0 থেকে গুনলে একটা সংখ্যা মাইনাস করতে হয়। তাহলে টোটাল আমাদের কত 255টা। 0 থেকে গুনলে 255 সংখ্যায় 256টা ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে দেওয়া আছে, যেটা পূর্বেই ডিফাইনকৃত। তো এই যে এখানে দেখো এর টেবিল নাম্বার কত 255, তারপরে কি আছে 200, এটাও 255। মানে যদি আমাদের প্রসেসরে কোনো একটা ইন্টারাপ্ট ঘটে, তার আওতায় কোন ভেক্টরটা ডিফাইন করা আছে, এখানে আমি উল্টাপাল্টা জিনিস লিখছি, টেবিলে দেখা দেবো কোন ভেক্টরটা ডিফাইন করা আছে, ওর উপরে ভিত্তি করে আমাদের প্রসেসর একটা সিদ্ধান্ত নেয় যে কি করবে। ও কিন্তু এই দুইটার মধ্যে আসবে, একসাথে এই দুইটার মধ্যে আসবে। এগুলো কিন্তু দুইটা করে পেয়ার, মানে জোড়ায় জোড়ায় থাকে, এরা জোড়ায় জোড়ায়, বুঝছো? এই দুইটাই কোড সেগমেন্টেও দেখবে, আইপি ইনস্ট্রাকশন পয়েন্টারও দেখবে যে ইন্টারাপ্টটা আসলে কার, এটা কি ইনস্ট্রাকশন জনিত কারণ নাকি কোনো কোড সেগমেন্ট জনিত কারণ। যার হচ্ছে ইন্টারাপ্টটা, তার আওতায় যে সেই ইন্টারাপ্টের ফলে যে ভেক্টর টেবিলের যে ইয়াটা দেওয়া আছে, ওইটা সে অপারেশন ঘটাবে বা ওই অনুযায়ী কাজ করবে। বুঝতে পারছো? এই হচ্ছে ভেক্টর ভেক্টর টেবিলের টোটাল হচ্ছে 1024 বাইট। কত? 24 বাইট মানে কত 1 KB, 1 কিলোবাইট ডাটা। এই যে আমাদের এখানে 256টা ভেক্টর আমরা প্রি ডিফাইন করে রাখছি, এখানে টোটাল কত স্পেস নিতে আমাদের মেমোরি স্পেস দখল করছে কত 1 KB বা 1024 বাইট ডাটা আমাদের এই ইয়াটা দখল করছে। এবং এটি মেমোরির একদম প্রথম লোকেশনে থাকে। ধরো এটা একটা মেমোরি সেল, কি বলতো মেমোরি সেল। মেমোরি সেল কয়টা থাকে, দুইটা ইয়া থাকে, একটাতে কি থাকে ডাটা থাকে, আর একটাতে কি থাকে অ্যাড্রেস থাকে, তাই না? তো আমাদের মেমোরি ইয়া শুরু হয় 0000H থেকে, এইভাবে, তাই না? তাহলে এইটাকে কি বলি আমরা প্রথম 00H, এইটাকে বলা হয় নাম্বার 1 লোকেশন মেমোরি সেলের, তাই না? তো এই যে 00H আছে না, এইখানেই মূলত আমাদের এই যে ভেক্টর টেবিলটা আছে এটা জমা করা হয়। তাহলে এটা কত জায়গা দখল করে, আমাদের টোটাল 1 KB, আই মিন 1024 বাইট জায়গা দখল করে।
কে আমাদের এই ভেক্টর টেবিলটা। এর কাজ কি, এখানে আমাদের পূর্বে প্রি ডিফাইন্ড করা যে ইন্টারাপ্ট গুলো আছে সেগুলোকে স্টোর করা হয়, সংরক্ষণ করা হয়, এবং এগুলা জনিত যদি কোনো অপারেশন ইন্টারনাল যদি কোনো অপারেশন জনিত কি বলতেছি, মানে মাথা কাজ করতেছি না, তাই না? এই যে এখানে আমাদের 256টা ইন্টারাপ্ট আছে না, এই ইন্টারাপ্টটার মধ্যে যদি আমাদের প্রসেসরের কোনো একটি সংঘটিত হয়, তাহলে সে ওই অনুযায়ী তার ভেক্টর টেবিলে যে ইয়াগুলো রাখা আছে ওই অনুযায়ী কাজ করবে। বুঝতে পারছো? এই হচ্ছে ভেক্টর টেবিলের মূল বক্তব্য, মূল কাহিনী। এই টোটাল কত ডাটা? 1 KB বা 1024 বাইট, এবং মেমোরির সর্বপ্রথম লোকেশনে অবস্থান করে। ঠিক আছে, আমি যদি এখন তোমাদেরকে এইটা একটু দেখাই, এইখানে একটু দেখো, এই যে এখানে ভেক্টর ডিফারেন্সিয়েশন গুলো দেখে একদম নিচের দিকে আসো। দেখো এখানে আমাদের টোটাল কয়টা হওয়ার কথা ছিল? দেখো আমাদের কিন্তু এগুলো 255টা, এই যে এখানে এরকম এরকম টান দিচ্ছি মানে কি অনেক আছে, 255 থেকে একদম 32 চলে আসছে, তার মানে কি মাঝখানে কিছু বাদ দিছি। আবার দেখো এখানে 31 পর্যন্ত করার পরে আবার 5 থেকে শুরু করছে, মানে কি এখানেও কিছু বাদ দিছি। এরকম টোটাল হচ্ছে 256টা ঘর হবে। এরকম টোটাল কয়টা হবে? 256টা ঘর হবে, বাট আমরা স্কিপ করে দিছি, স্কিপ করে করে অল্প অল্প কিছু লিখছি বোঝানোর জন্য জাস্ট। ঠিক আছে, তো বইয়ে এখানে সেম ভাবেই দেওয়া আছে, দেখো এই যে এখানে। তো এই দুইটার কাজ, এই যে এখানে ভেক্টর কত নাম্বার, এরা হচ্ছে ভেক্টর 256 নাম্বার। ঠিক আছে, তো এই যে 32 পর্যন্ত যে ভেক্টর আছে এদের কাজ হচ্ছে ইউজার অ্যাভেলেবল আছে কিনা এই ইন্টারাপ্ট গুলো দেখানো। তারপরে যেগুলো আছে তারা কি রিজার্ভ ভেক্টর গুলো ইয়া করে। এবং দেন নিচে যদি দেখো আমাদের এখানে 4 থেকে যদি শুরু করো, 4 তারপরে হচ্ছে 3 তারপরে 2 তারপরে 1 তারপরে হচ্ছে 0, তো একদম জিরো ভেক্টরের কাজ হচ্ছে ডিভাইডেড ইরর। কি ডিভাইডেড ইরর? তারপরের ভেক্টরে কি আছে? সিঙ্গেল স্টেপ। তারপরে 2 নম্বর ভেক্টরে কি আছে দেখো? এনএমআই। এনএমআই কি বলতো? ওই যে নন মাস্কেবল ইন্টারাপ্ট যে ছিল না ওইটা। তারপর 3 নাম্বার ভেক্টর নাম্বার 3 তে দেখা হচ্ছে ব্রেক পয়েন্ট। ভেক্টর নাম্বার 4 এ কি আছে? ওভারফ্লো। এই জিনিসগুলো কি বলতো? প্রি ডিফাইন্ড করা, পূর্বেই ডিফাইন্ড করা। আর এই যে এগুলো দেখো, এগুলো হচ্ছে মেমোরির অ্যাড্রেস। এই অ্যাড্রেস গুলোতে এই টেবিল গুলাকে এন্ট্রি করে রাখা আছে, আর এই অনুযায়ী এই যে ভেক্টর গুলো আছে এই ভেক্টর গুলা কাজ করবে। এরকম টোটাল 256টা ভেক্টর আছে। হ্যাঁ, কয়টা? 256টা। বাট আমাদের এখানে কি জায়গা কম জন্য জাস্ট বোঝানোর জন্য এখানে কিছু স্কিপ করে এখানে দিছে, এখানে কিছু স্কিপ করে এখানে দিছে। বুঝতে পারছো? এই হচ্ছে মূলত আমাদের ভেক্টর টেবিলের মূল কাজ। বুঝতে পারছো? এবং এটা একটা অতি সংক্ষিপ্ত আছে, সেটা পড়লে আরো বিস্তারিত জানতে পারবা, আই হোপ। হ্যাঁ, তো বলো এই ভেক্টর টেবিল আগে বুঝছো কিনা, ভেক্টর টেবিলের মূল কাহিনী, মূল বক্তব্য বুঝছো কিনা এটা বলো। যদি এই পড়াগুলা বুঝে থাকো তাহলে পরীক্ষার জন্য প্রায় 9 থেকে 12 মার্কের মতো ইনকাম করে ফেললা, মানে 9 থেকে 12 মার্ক পাবা। বুঝতে পারছো? যদি ধরে রাখতে পারো। আজকে কি পড়াইলাম? ওই পাশে হচ্ছে অ্যাডভান্স প্রসেসরের বৈশিষ্ট্যগুলো পড়াইছি, এবং ওগুলো তোমার রিয়েল লাইফেও কাজে লাগবে। থ্রেড, কোর, ন্যানোমিটার, তারপরে হচ্ছে ক্লক স্পিড, প্রসেসরের বৈশিষ্ট্য, ওগুলো একটু মাথায় রাখিও। এবং নবম অধ্যায় থেকে ভেক্টর টেবিল এবং হচ্ছে ইন্টারাপ্ট গুলার প্রকারভেদ এবং ধরন, কোনটাকে কিভাবে ব্যবহার করে, কোনটাকে কি বলে, এগুলো একটা পড়বা। বিশেষ করে ইন্টারনাল এবং প্রিডিফাইন্ড। এবং প্রিডিফাইন্ড যে কতগুলো আছে 256টা, সেগুলোকে একটা টেবিলের মধ্যে রাখা হয়েছে, যেটাকে বলা হয় ভেক্টর টেবিল, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। হ্যাঁ, এখানে কয়টা? 256টা আছে। এবং এখানে দুইটা ইনস্ট্রাকশন, দুইটা হচ্ছে সেগমেন্ট আছে। একটা হচ্ছে সিএস মানে হচ্ছে কোড সেগমেন্ট, আর একটা হচ্ছে আইপি মানে হচ্ছে কি ইনস্ট্রাকশন পয়েন্টার। ঠিক আছে, এবং পাশে কি আছে? মেমোরি অ্যাড্রেস। আর এখানে টোটাল 256টা ইন্টারাপ্ট ভেক্টর রাখা হয়েছে। বুঝতে পারছো? ইন্টারাপ্ট কি, সফটওয়্যার ইন্টারাপ্ট কি, হার্ডওয়্যার ইন্টারাপ্ট কি, নন মাস্কেবল ইন্টারাপ্ট কি, মাস্কেবল ইন্টারাপ্ট কি, ওগুলো একটু একটু করে মনে রাখতে হবে, তাহলেই দ্যাটস এনাফ ফর ইউ। বুঝতে পারছো?